ইসরায়েল ভুলক্রমে শুধু মুসলমানদেরকে ইউনাইটই করে নাই, বরং এমন একটা মুসলিম ট্রিটি তৈরি করছে যেটাতে আরো 50টা মুসলিম কান্ট্রি জয়েন করবে ইনশাআল্লাহ। 100 বছর পরে মুসলমানরা এমন একটা অ্যালায়েন্স তৈরি করতে পারছে যে অ্যালায়েন্স আমেরিকা এবং ইউরোপ পছন্দ করে না, কিন্তু তাদেরকে সহ্য করতে হচ্ছে, কারণ এই মুসলিম এম্পায়ারই 2100 সাল পর্যন্ত পুরো পৃথিবীর ইতিহাস লিখবে। এটা অবশ্যই শুধুমাত্র 3টা দেশের অ্যালায়েন্স না, এটা শুধুমাত্র সময়ের ব্যাপার, যখন ইজিপ্ট, ইন্দোনেশিয়া সহ আরো মুসলিম মেজরিটি কান্ট্রিগুলো এটাতে জয়েন করবে এবং এটার জয়েন্ট পপুলেশন সাইজ হবে 150 কোটি এবং এটার কম্বাইন ইকোনমির সাইজ হবে $8 ট্রিলিয়ন। একদিকে যেমন মধ্যপ্রাচ্য থেকে আমেরিকা ব্যাগ গুছিয়ে চলে যাচ্ছে, আরেকদিকে ইসরায়েলের কান্নাকাটি, আরেকদিকে প্যালেস্টাইন স্বাধীন হওয়া এখন শুধুমাত্র সময়ের ব্যাপার। আজকের ভিডিওতে আমি এক্সপ্লেন করব কিভাবে এই মক্কা ট্রিটি সমস্ত মুসলিমদের জন্য এমন একটা অপটিমিস্টিক ডিরেকশন এবং সিগন্যাল দেয় যেটা স্বাধীন ইরান এবং স্বাধীন প্যালেস্টাইনের পক্ষে কাজ করবে। বেশিরভাগ মুসলমান এই মক্কা ট্রিটিকে কমপ্লিটলি ভুল বুঝতেছে। এই তুর্কিয়া, পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে এই ঐতিহাসিক যে ট্রিটি, এই জয়েন্ট ডিফেন্স এগ্রিমেন্ট একটা সিগন্যাল, একটা ডিরেকশনকে দিচ্ছে, যে ডিরেকশন মিন করে যে এই 3টা দেশের অ্যালায়েন্স শুধু এটা না, এটা আসলে 50টার মুসলিম মেজরিটি কান্ট্রি অ্যালায়েন্স, 50টা দেশ এখানে, এবং এটা সময়ের সাথে সাথে আস্তে আস্তে এটা বড় হইতে থাকবে। মানুষ বলতেছে এটা তো ইরানের বিরুদ্ধে, ইউএস এর পক্ষে। উইদিন 2 ইয়ার্স ইরান এই ডিফেন্স এগ্রিমেন্টে জয়েন করবে, প্যালেস্টাইন এই ডিফেন্স এগ্রিমেন্টে জয়েন করবে, এবং যখন প্যালেস্টাইন এই ডিফেন্স এগ্রিমেন্টে জয়েন করবে তখন ইসরায়েল সাহসও করবে না প্যালেস্টাইনকে আক্রমণ করার। প্যালেস্টাইন শুধু স্বাধীন হবে সেটা না, প্যালেস্টাইনের সার্বভৌমত্ব এনশিওর করবে এই ডিফেন্স প্যাক্ট, এই এগ্রিমেন্ট, যেটার মধ্যে ইরানও পার্টিসিপেট করবে। একসময় ইসরায়েল এইটাকে পার্টিসিপেট করতে বাধ্য হবে, অথবা ইসরায়েল যদি পার্টিসিপেট নাও করে, অ্যাটলিস্ট ইসরায়েল এটাকে সব সময় সমীহ করে চলবে, ভুলেও ইসরায়েলের সাথে ঝামেলা করতে যাবে না। এখন আপনি বলতে পারেন ইসরায়েল এটাতে জয়েন করার সম্ভাবনা কিভাবে থাকতে পারে? কারণ ইসরায়েল এই ডিফেন্স প্যাক্টের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হবে। ইসরায়েল অ্যাক্সিডেন্টালি প্যালেস্টাইনে বা গাজা গণহত্যা ইন পার্টিকুলার এই টোটাল মুসলিমদেরকে এমনভাবে একসাথে করে ফেলছে এবং পুরো পৃথিবীর ভূরাজনীতিকে এমনভাবে পরিবর্তন করে ফেলছে, যদি ব্যাখ্যা করে বলি তখন আপনি বুঝতে পারবেন যে আসলে বর্তমান বাস্তবতাটা কত সিরিয়াস এবং কেন মুসলমানদের অলরেডি পাকিস্তান অথবা তুর্কিয়াতে এই ব্যাপারে অনেকগুলো উদযাপন হয়েছে এই ট্রিটি হওয়ার কারণে। কিন্তু আনফরচুনেটলি বাংলাদেশ সহ পৃথিবীর অনেক জায়গার মুসলমান এই জিনিসটা এখনো বুঝতেছে না, যেটা কত বড় একটা ডিল। প্রথমে ইমাজিনেট করেন যে পুরো পৃথিবীতে মুসলমান কত আছে, রাফলি 800 কোটি মানুষ পৃথিবীতে, এর মধ্যে মুসলিম মেজরিটি কান্ট্রিতে আছে 200 কোটি। কিন্তু ইন্ডিয়াতে কিন্তু একটা বিশাল সংখ্যক মুসলমান আছে, ইথিওপিয়াতে একটা বিশাল সংখ্যক মুসলমান আছে, আফ্রিকাতে একটা বিশাল রাইজিং পপুলেশন অফ মুসলিমস আছে। এবং আপনি যদি দেখেন আজকে মুসলিম পপুলেশন সারা পৃথিবীতে রাফলি 23% to 24%। কিন্তু 2050-এর যদি প্রেডিকশন দেখেন, আপনি যদি দেখেন সারা পৃথিবীর পপুলেশন 2050-এ গিয়ে হবে 900 কোটি। কিন্তু এই যে 100 কোটি বাড়বে, তার প্রায় 70%ই মুসলমান। কেন? কারণ নাইজেরিয়াতে যে মুসলিম পপুলেশন বাড়তেছে, পাকিস্তানে যে মুসলিম পপুলেশন বাড়তেছে, ইন্দোনেশিয়া যেভাবে বাড়তেছে, সেভাবে ইউরোপে পপুলেশন কমতেছে, জাপানে পপুলেশন কমতেছে। তার মানে হইল 2050-এ 900 কোটি মুসলমানের মধ্যে 300 কোটির বেশি, মানে 1/3 বেশি থাকবে মুসলিমরা। 35 to 40% পপুলেশন হবে মুসলিমরা। এবং আপনি যদি 2100-তে যান তাহলে মুসলমানের হয়ে যাবে 40%-এর বেশি। এটা হচ্ছে কি প্রজেক্টেড। চায়নারও কিন্তু পপুলেশন একটা পর্যায়ে 2035-এর পরে র্যাপিডলি কমে যাবে। ধারণা করা হচ্ছে 2035-এর পরে চায়নার পপুলেশন কমে যাবে বিটুইন 15 to 21%। তার মানে হইল সারা পৃথিবীর পপুলেশন যখন কমতেছে তখন মুসলিমদের পপুলেশন বাড়তেছে, পপুলেশনের সাথে সাথে তাদের লেভারেজ এবং তাদের ইকোনমিক পাওয়ার বাড়তেছে। এখন এই মুসলমানরা যখন ইউরোপের ডিক্লাইন আমরা দেখতে পাচ্ছি, যখন আমেরিকা মিডল ইস্ট থেকে চলে যাচ্ছে, তখন এই মুসলমানরা এই যে কোয়ালিশনটা শুরু হইলো, এই কোয়ালিশনে সবাই জয়েন করবে। যেই ওআইসিকে স্ট্র্যাটেজিক্যালি মেরে ফেলা হয়েছে, 57টা মুসলিম মেজরিটি দেশের ওআইসিকে যেভাবে স্ট্র্যাটেজিক্যালি মেরে ফেলা হয়েছে, সেইখানে এই যে ডিফেন্স প্যাক্টটা একটা নতুন ডিরেকশন তৈরি করবে যেখানে সবাই জয়েন করবে। শুধুমাত্র যদি এই ডিফেন্স প্যাক্টে এখন মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া জয়েন করে, সাথে সাথে দেখেন এটার পপুলেশন হয়ে যাচ্ছে 100 কোটির বেশি। এই ব্যাপারে কোনো সন্দেহ নাই যে ইজিপ্ট অলরেডি এখানে জয়েন করবে। খেয়াল করেন টার্কি কি বলছে। টার্কি যেই কথাটা বলছে সেটা হচ্ছে এইটা এমন একটা কোয়ালিশন, টার্কির ফরেন মিনিস্টার হাকান ফিদানের 2টা বক্তব্য খুব ইম্পর্টেন্ট। এইটা এমন একটা কোয়ালিশন যেখানে মুসলমান এবং নন মুসলিম কান্ট্রিগুলা জয়েন করতে পারে, অর্থাৎ যারা মুসলিম না তারাও এই ট্রিটির আন্ডারে আসতে পারে।
এবং হাকান ফিদান বলছে এটা নেটোর যে আর্টিকেল 5, সে আর্টিকেল 5-এর সাথে সামঞ্জস্যপূর্ণ। এখন আর্টিকেল 5-এ কি আছে ছোট্ট বন্ধুরা? এক দেশের সাথে তুমি যুদ্ধ শুরু করলে আরেক দেশের সাথে যুদ্ধ করার মতো করে এটাকে বিবেচনা করা হবে। এই ব্যাপারে কি তাহলে কোনো সন্দেহ আছে? ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, বাংলাদেশ এবং আফ্রিকান যে মুসলিম মেজরিটি কান্ট্রিগুলো, পার্টিকুলারলি কান্ট্রিজ লাইক নাইজেরিয়া, এটাতে জয়েন করবে, কোনো সন্দেহ নাই। তখন এটার পপুলেশন সাইজ হয়ে যাবে প্রায় 200 কোটি। নেটোর ইকোনমিক এবং পপুলেশন পাওয়ারকে যদি আপনি কম্বাইন করেন, আপনি দেখবেন এইখানে যখন মুসলিম মেজরিটি কান্ট্রিগুলো জয়েন করবে, তার পপুলেশন এবং মিলিটারি মাইট এবং কম্বাইন্ড ইকোনমিক স্ট্রেংথ অনেক স্ট্রং। শুধুমাত্র আরবদের কাছে $4.5 ট্রিলিয়ন বেশি সোভারেন ওয়েলফেয়ার ফান্ড আছে, যেটা তারা ইনভেস্ট করতে পারে। পুরো ইউরোপের কাছে কি $4.5 ট্রিলিয়ন সোভারেন ওয়েলফেয়ার ফান্ড আছে? আপনি যদি শুধু নরওয়েকে বাদ দেন, বাকি পুরো ইউরোপের বেশিরভাগই ঋণের দিকে চলে যাচ্ছে। আর আমেরিকার $40 ট্রিলিয়ন ডেটের কথা নাই বললাম। চায়না রাইজ করতেছে, কোনো সন্দেহ নাই, কিন্তু চায়নার যে রাইজ, সেটা 1935-এ তাদের যখন পপুলেশন আস্তে আস্তে কমা শুরু করবে, যেটা জাপানে অলরেডি হয়েছে, তখন কিন্তু সেটা চায়নার জন্য একটা বড় চ্যালেঞ্জ। কিন্তু মুসলিমদের ক্ষেত্রে আমরা সামনের দিকে যত যাব, তাদের পপুলেশন ও ইকোনমি শুধু গ্রো করবে না, তারা তখন আমেরিকা এবং ইউরোপের যেই আগ্রাসন তারা গত 100, 200, 500 বছর দেখছে, সেটাকে প্রতিরোধ করার জন্য সবাই একসাথে একটা ডিফেন্স প্যাক্ট করবে। এটা বোঝার জন্য তো আইনস্টাইন হওয়া লাগে না। তো আজকে যেটা আমরা মাত্র 3টা দেশের এলিমেন্ট দেখতেছি, সেইখানে প্রথম জয়েন করবে ইজিপ্ট, তারপরে জয়েন করবে সিরিয়া এবং তারপরে জয়েন করবে ইরান। তখন যখন আপনি ম্যাপটাকে দেখবেন, তখন আপনি দেখবেন এখানে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া জয়েন করার পরে ইট উইল বিকাম আ ইকোনমিক অ্যান্ড মিলিটারি সুপার পাওয়ার ইন দ্য এন্টায়ার ওয়ার্ল্ড। আপনি যদি ব্রিক্সের সাথে এটাকে কম্পেয়ার করেন, দেখেন ব্রিক্স মূলত একটা ইকোনমিক কোয়ালিশন। সেইখানে কিন্তু কোনো আসলে আর্টিকেল 5 বা কোনো ডিফেন্স এগ্রিমেন্ট আসলে নাই। এবং আপনি যদি ব্রিক্সের পার্টনারদের মধ্যে আপনি যদি ইন্ডিয়াকে দেখেন, ইন্ডিয়া আসলে ব্রিক্সে কতটুকু লয়াল, এটা নিয়ে প্রশ্ন করা যেতেই পারে। এবং আপনি যদি শুধুমাত্র ব্রাজিল, চায়না এবং রাশিয়ার মধ্যে রিলেশনশিপ দেখেন, আপনি দেখবেন তাদের মধ্যে সিগনিফিক্যান্ট ডিসএগ্রিমেন্ট আছে জিও পলিটিক্সে। কিন্তু আপনি যদি এখন মুসলিম মেজরিটি কান্ট্রিগুলোর মধ্যে দেখেন, তাদের হিস্ট্রি দেখেন, এবং আফ্রিকার অর্ধেক হচ্ছে কি মুসলিম। বর্তমানে আফ্রিকার পপুলেশন হচ্ছে 1.5 বিলিয়ন। আফ্রিকার যে 55টা কান্ট্রি আছে, তাদের পপুলেশন এই মুহূর্তে 1.5 বিলিয়ন। কিন্তু এই 1.5 বিলিয়নের মধ্যে একদিকে যেমন অর্ধেকই মুসলমান, তার মানে হচ্ছে এই 1.5 বিলিয়নের মধ্যে অর্ধেকই মুসলমান, আবার এইটা অলমোস্ট ডাবল হয়ে যাবে বাই 2060। তার মানে হচ্ছে বাই 2060 1.5 বিলিয়ন মুসলিম আমরা পাবো শুধু আফ্রিকা থেকে। এবং আফ্রিকার ইকোনমি যে গ্রো করতেছে, এটা তো সারা পৃথিবী বুঝতে পারতেছে। এবং আফ্রিকার প্লেনগুলোর ক্ষেত্রে দেখা যায় ইকোনমি ক্লাসের সিট ফাঁকা আছে, বিজনেস ক্লাসের সিট ফাঁকা নাই। কারণ সারা পৃথিবীর বিজনেসম্যানরা এখন আফ্রিকায় ইনভেস্ট করার ব্যাপারে আগ্রহী, বিকজ দে অল আন্ডারস্ট্যান্ড তাদের জমি ফার্টাইল, তাদের ল্যান্ড প্রাইস কম, তাদের পপুলেশন অনেক বেশি। সো আফ্রিকা উইল গ্রো অ্যান্ড আফ্রিকা উইল বিকাম দ্য প্লেস টু ইনভেস্ট ইন ফিউচার। এখন নেটো কেন তৈরি হয়েছিল? ইউরোপের মধ্যে বিভিন্ন দেশগুলা, সেটা বেলজিয়াম, ইংল্যান্ড, ফ্রান্স, যখন মারামারি কামড়াকামড়ি করতেছিল এবং বুঝতেছিল আমরা মারামারি কামড়াকামড়ি বন্ধ করতে পারতেছি না, তখনই কিন্তু নেটো তৈরি করা হয়েছিল, যেন এই ইউরোপের ইকোনমি এবং মিলিটারিকে এক জায়গায় আনা যায়, এবং সেটা তাদেরকে বেনিফিট দিছে। এখন আফ্রিকার যে 55 কান্ট্রি, এগুলোকে ভাগ করছে কারা? ব্রিটিশ এবং আমেরিকানরা। কেন ভাগ করছে? যেন এদেরকে ডিভাইড করে এদের থেকে সমস্ত রিসোর্স এক্সট্রাক্ট করা যায়, তাই তারা করছে। আফ্রিকার কান্ট্রিগুলো যখন একসাথে হওয়ার চেষ্টা করবে, তারা তখন নেটোর মতো একটা অ্যালায়েন্স তৈরি করবে। সেই জায়গায় মুসলিম মেজরিটি আফ্রিকান কান্ট্রিগুলা যুক্ত হবে এই ডিরেকশন এবং এই সিগন্যালের সাথে। সেটার নাম মক্কা ট্রিটির জায়গায় অন্য ট্রিটি হইতে পারে, কিন্তু মূল বিষয়টা হইল ইসরায়েল অ্যাক্সিডেন্টালি একটা মুসলিম এম্পায়ার তৈরি করছে, যে সারা পৃথিবীর ইতিহাস সামনের 50 বছর বা 100 বছরের জন্য লিখবে। এখানে আরেকটা বিষয় বলা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আসলে কি মুসলিম কান্ট্রিগুলা যখন অটোমান এম্পায়ারের অফিসিয়াল সমাপ্তি হইল 100 বছর আগে, তারপরে কি মুসলিম কান্ট্রিগুলো আসলে স্বাধীন ছিল? এখন কেউ বলতে পারে প্রশ্নটা কেন করলেন, তুর্কিয়া স্বাধীন, সবাই স্বাধীন, সৌদি আরব স্বাধীন, আরবরা স্বাধীন। একটু চিন্তা করেন, অটোমান এম্পায়ার শেষ হওয়ার পরে আরবরা অথবা তুর্কিয়া অথবা এই রিজনে যারা আছে, তারা সবাই ইউরোপ এবং আমেরিকার কাছে ধর্ণা দিত যে ভাই আমার এই ল্যান্ড দাও, আমাকে এইখানে একটু রাজত্ব দাও, আমাকে এখানে একটু জায়গা দাও। ইউরোপ এবং আমেরিকানরা তখন তাদের ইচ্ছা মতো ম্যাপ কাটছে সারা পৃথিবীতে। সেই 1925 থেকে শুরু করে অন্তত 1965 পর্যন্ত ইউরোপ এবং আমেরিকানরা আফ্রিকার ক্ষেত্রে সত্যি, সেটা গ্রেট ইন্ডিয়ার ক্ষেত্রে সত্যি, সেইটা আপনার তুর্কিয়ার ক্ষেত্রে সত্যি, অর্থাৎ আরব ল্যান্ডের ক্ষেত্রে সত্যি, তারা তাদের ইচ্ছা মতো মানে ইচ্ছা মতো দাগ টানছে ম্যাপের মধ্যে।
কে কোন জায়গা কলোনাইজ করবে ইত্যাদি। তাদের কাছে তখন সমস্ত টাকা, সমস্ত মিলিটারি। সো আমরা যে আরবদেরকে অথবা আমরা যে মুসলিম মেজরিটি কান্ট্রিগুলোকে যে আমরা ইন্ডিপেন্ডেন্ট বলবো, খেয়াল করেন আরবরা যখন তেলের টাকাটা পাইলো, তারপরে আমরা কি দেখতে পাইলাম? তাদেরকে পেট্রো ডলারের চুক্তিতে একরকম বাধ্য করা হইলো। যারা এই পেট্রো ডলারের এগেনস্টে কথা বলতে গেছে তাদেরকে কি করা হয়েছে আমরা শুধুমাত্র কিং ফয়সালের হিস্ট্রি দেখে আমরা বুঝতে পারবো। আমরা যদি দেখি যে লিবিয়াতে কি করা হয়েছে, এখন আমরা বুঝতে পারবো যে আদৌ কি মুসলমানরা স্বাধীন ছিল। আমরা যদি পুরো মিডল ইস্টে এতগুলো ইউএস বেজের দিকে তাকাই, আসলে কি মুসলমানরা স্বাধীন ছিল? আমরা যদি তাদের ইকোনমিক ডিপেন্ডেন্সি এবং মিলিটারি ডিপেন্ডেন্সি দেখি অন ইউরোপ অ্যান্ড আমেরিকা, আসলে কি মুসলমানরা 1925 থেকে অলমোস্ট 2015 পর্যন্ত কতগুলো মুসলিম কান্ট্রি, মেজরিটি কান্ট্রিকে স্বাধীন বলা যায়? পাকিস্তানকে কতটুকু স্বাধীন বলা যায় যখন পাকিস্তান এত বিরাটভাবে তাদের ইকোনমি ডিপেন্ডেন্ট অন IMF, ওয়ার্ল্ড ব্যাংক? আমরা কতটুকু তুর্কিয়াকে 1960 থেকে 2015 পর্যন্ত স্বাধীন বলতে পারো যখন তাদের ইকোনমি, যখন তাদের পলিসি ইজ হেভিলি ডিপেন্ডেন্ট অন ইউরোপ অ্যান্ড আমেরিকা? কিন্তু আজকের দিকে আপনি তাকায় দেখেন, এই কান্ট্রিগুলো যখন একসাথে আসতেছে, যখন ইউএস বেসগুলোকে নালিফাই করে দেওয়া হয়েছে, যখন তারা একসাথে আসছে, আপনি কি কল্পনা করতে পারেন এরকম একটা ইসলামিক নেটোর কথা খুল্লা ঘোষণা করা হইতেছে? অথচ এটা যদি 2010-এ হইতো, 1990-তে হইতো, 2015-তে হইতো, যদি এটা ইরাক ওয়ারের সময় হইতো, আফগানিস্তানের ওয়ারের সময় হইতো, অলরেডি এই 3টা মুসলিম কান্ট্রির সরকার চেঞ্জ হয়ে যেত। তারা সাহসই করতো না এরকম কোনো অ্যাগ্রিমেন্ট করার। যখন আমেরিকান বেসগুলো মিডল ইস্ট থেকে চলে যাচ্ছে, যখন অলরেডি চায়না CIPS নামে একটা অল্টারনেটিভ সুইফট তৈরি করে ফেলছে, সুইফটের অল্টারনেটিভ তৈরি করে ফেলছে, একটা ডলারের বাইরের একটা চ্যানেল অলরেডি তৈরি করে ফেলছে, শুধুমাত্র এই চুক্তির 1 মাস আগে বোথ পাকিস্তানের আসিম মুনির, তুর্কিয়ার এরদোগান এবং সৌদি আরবের ক্রাউন প্রিন্স, 3জনই হাসি মুখে আমেরিকার সাথে কথা বলে আসছে। তার মানে হইল আমেরিকার ফুল কনসেন্ট তারা বের করে আনছে, অতটুকু ইকোনমিক পলিটিক্যাল লেভারেজ তারা তৈরি করছে, যেখানে এই 3টা দেশ জানে যে আমরা চুক্তি করব এবং চায়না, রাশিয়া, USA এবং UK পছন্দ করুক আর না করুক এটা তারা সম্মতি দিবে, এবং তারা সম্মতি দিছে বলেই তারা এত হ্যাপিলি চুক্তিটা করতে পারছে। এটা তারা 10 বছর, 20 বছর, 50 বছর আগে করতে পারতো না। এইটা একটা মুসলমানদের অনেক বড় কালেকটিভ অর্জন, যেটা অনেক মুসলমান বুঝতেছে না। মুসলমানরা যুদ্ধ ছাড়া গত 100 বছরে এই প্রথম একটা ডিফেন্স অ্যাগ্রিমেন্ট করতে পারছে, যেটাতে তারা নিজেদেরকে ডিফেন্ড করার জন্য নিজেদের মধ্যে ইকোনমি এবং মিলিটারি এক্সচেঞ্জ করতেছে, এবং বাইরের বড় বড় সুপার পাওয়ার এটা দেখতেছে, পছন্দ করতেছে না, বাট তারা মেনে নিতেছে অথবা মেনে নিতে বাধ্য হচ্ছে, বিকজ USA এখন মধ্যপ্রাচ্য থেকে চলে যাচ্ছে। ইসরায়েল কান্নাকাটি করতেছে, কারণ ইসরায়েল জানে যে ইসরায়েলকে এখন এই গ্রেটার মিডল ইস্টের প্ল্যানের সাথে ইন্টিগ্রেট হওয়া ছাড়া আর কোনো উপায় নাই। নেতানিয়াহু অলরেডি জানে যে এই ইলেকশনে তার হেরে যাওয়ার সম্ভাবনা 90%, এবং নতুন যে ইসরায়েলি প্রেসিডেন্ট আসবে তাকে স্বাধীন প্যালেস্টাইনকে স্বীকৃতি দিতেই হবে, কারণ তা না হইলে এই যেই মক্কা ট্রিটি সেটা ইন্ডিকেট করে যে পুরা মক্কা ট্রিটি আসলে ইসরায়েলের এগেনস্টে। কেউ বলতে পারে মক্কা ট্রিটি যে ইসরায়েলের এগেনস্টে, এটার প্রমাণ কি? খুব খেয়াল করেন যে পাকিস্তান এই চুক্তির পরে যে অফিসিয়াল বিবৃতি দিছে, ওইখানে তারা ক্লিয়ারলি বলছে যে যে কোনো একটা রাষ্ট্র যদি আমাদের যে কোনো একটা রাষ্ট্রের বিরুদ্ধে হুমকি হয়, আগ্রাসন চালায় না, হুমকি হয়, তাইলে আমরা 3 রাষ্ট্র একসাথে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। তুর্কিয়া যে অফিসিয়াল স্টেটমেন্ট দিছে এই মক্কা ট্রিটি নিয়ে, সেখানে তারা বলছে আমাদের আশেপাশের কোনো রাষ্ট্র যদি আমাদের সার্বভৌমত্বের, নিরাপত্তার হুমকি হয়, তাহলে আমরা তাদের বিরুদ্ধে কালেকটিভলি ব্যবস্থা নিব। এটা আসলে কার ব্যাপারে বলা হচ্ছে? এটা বলা হচ্ছে মূলত ইসরায়েলের ব্যাপারে, এবং এটা ইসরায়েলের নাম উল্লেখ করা হয় না, কিন্তু এটা সবাই বোঝে। তার মধ্যে আবার হাকান ফিদান ক্লিয়ারলি বলে দিছে যে এইখানে নেক্সট জয়েন করবে ইজিপ্ট। এখন এই যে আমি বললাম যে এই কান্ট্রিগুলো সবাই জয়েন করবে, আমি কিন্তু এটা বলছি না সামনের সপ্তাহে বা 1 মাসের মধ্যে জয়েন করবে। আমি বলছি ইটস আ স্ট্র্যাটেজিক ডিরেকশন ফর দ্য উম্মা, ইটস আ সিগনাল যে সবাই আস্তে আস্তে কেন একসাথে আসতেছে, কারণ তারা সবাই বুঝতেছে যে যখন US মিলিটারি বেসগুলো চলে গেল, যখন আমরা ডলারের বাইরে ট্রানজ্যাকশন করতে পারি, তখন আমরা যদি নিজেদের মধ্যে ইকোনমিক এবং মিলিটারি কোলাবোরেশন বাড়াই, তাহলে সবার জন্য ভালো। এখন কেউ বলতে পারে ভাই টার্কির তো নিজের স্বার্থ আলাদা, ইরানের স্বার্থ আলাদা, সৌদি আরবের স্বার্থ আলাদা, তাহলে তারা এক হইল কেমনে? এটাই হইল কি আপনাদের একটা ভুল ধারণা। আমরা মনে করি মুসলিম ঐক্য মানেই হইল একটা সেন্ট্রালাইজড খিলাফা,
যেটার আন্ডারে সবাই থাকবে। কিন্তু আপনি যদি মুসলিম গত 1300 বছরের ইতিহাস দেখেন, আপনি দেখবেন এটা আসলে সত্যিকার অর্থে সত্যি ছিল না। কেন? কারণ শুধুমাত্র আব্বাসিদ খলিফারই শেষের দিকে যদি আপনি আসেন, শেষ 1/3 সময়, আপনি দেখবেন অলরেডি যখন মুসলিম ম্যাপ অনেক বড় হয়ে গেছে, তখন ডিফারেন্ট জায়গায় শাসন ব্যবস্থা, রীতিনীতি, এর মধ্যে কেন্দ্রীয় সরকারের সাথে প্রান্তিক সরকারের টেনশন সবই ছিল। আপনি যদি ভারতবর্ষের দিকে তাকান, আপনি দেখেন ভারতবর্ষে যখন মুঘলরা ছিল, তাদের সাথে অটোমানদের একটা সম্পর্ক ছিল, কিন্তু অটোমানদের গভর্নেন্স আর মুঘলদের গভর্নেন্স এক্স্যাক্টলি সেম ছিল না, অনেক ডিফারেন্স ছিল। তার মানে হইল, যখন মুসলমানদের ম্যাপ অনেক বড় হয়ে গেছে, তখন এখানে ডিসেন্ট্রালাইজেশন এমনিতেই ছিল। তাদের মধ্যে কিছু ফিলসফিক্যাল এবং স্ট্র্যাটেজিক অ্যালাইনমেন্ট ছিল, আবার তাদের মধ্যে কিছু টেনশনও ছিল। এটা গত 1000 বছরের মুসলিম ইতিহাস। এখন কেউ যদি শুধু সাহাবাদের সময়ের কথা বলে এবং 1300 বছর ইতিহাসকে ডিনাই করে, তাকে বোকা বলা ছাড়া আর কোনো কিছু বলার নাই। আরেকটা প্রশ্ন কেউ করতে পারে, সেটা হচ্ছে, ভাইয়া যদি এখানে একটা ডিফেন্স প্যাক্ট হয়েই যায়, তাহলে কেন যুদ্ধের দিকে চলে যাচ্ছে না? কেন এখন ইসরায়েল বিরুদ্ধে যুদ্ধ করতেছে না? এই যে ভুল ধারণা যে মুসলমানদের কাজ হইল গিয়ে সরাসরি যুদ্ধের দিকে যাওয়া, যখনই সিরিয়া রাশিয়া এবং ইসরায়েলের সাথে একটা স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স তৈরি করছে যেন তার দেশে কোনো আঘাত না আসে, সবাই এটাকে হিপোক্রেসি বলে। কেন? আপনি কি হুদাইবিয়া সন্ধির ইতিহাস পড়েন নাই? আপনি কি দেখেন নাই যে কখন কখন স্ট্র্যাটেজিক রিজনে ট্রিটি হইতে পারে? আপনি কি কোরআনে সূরা আনফালের 66 নম্বর আয়াত ভালো মতো তার তাফসিরটা আপনি দেখেন নাই, যেখানে আল্লাহ কোরআনে সরাসরি ওই বিধানটা দিচ্ছেন যে কোন সময় কোন কনটেক্সটে মুসলমানদের জন্য যুদ্ধ অ্যাভয়েড করাটা শুধু জায়েজ না, প্রয়োজন। এবং হিস্টোরিক্যালি আমাদের ওলামা অনেক যুদ্ধ অ্যাভয়েড করার ব্যাপারে খলিফাকে পরামর্শ দিয়েছেন। তাই সব সময় মুসলিম উম্মার কাজ হইল যে পৃথিবীর যে কোনো একটা প্রান্তে যদি একজন মুসলমান নির্যাতন হয়, সবাই একসাথে আর্মি তৈরি করে যুদ্ধ করতে চলে যাবে, এবং এইটাই হইল একমাত্র ফতোয়া। এটা মনে করাটা আমাদের ওলামায়ে কেরাম সবসময় এই দিক নির্দেশনা আমাদেরকে দেন নাই, এবং কোরআন হাদিসে সবসময় দিক নির্দেশনা দেয় না। এখন কেউ যদি একটা আয়াত বা একটা হাদিস আউট অফ কনটেক্সট কারো মুখে উপরে ছুঁড়ে মারতে চায়, সে ছুঁড়ে মারতে পারে, কিন্তু কেউ যদি বোঝে, তখন দেখবে যে এই যে ডিরেকশন এবং এই যে সিগন্যাল আমরা দেখতে পাচ্ছি, এটা মুসলমানদের জন্য খুবই অপটিমিস্টিক, এবং এটা একদিনে হয় নাই। এটার পিছনে অনেক মানুষ একসাথে কাজ করতে করতে আজকে আমরা এমন একটা মুসলিম ইউনিটি দেখতেছি, যে মুসলিম ইউনিটি মাত্র 20 বছর আগে কল্পনাও করা যেত না, এবং 20 বছর পর এটার ভবিষ্যৎ হচ্ছে আরও 50টা মুসলিম দেশ এটার সাথে জয়েন করবে ইনশাআল্লাহ।